যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ। পুলিশের হাতে আটক অনেকে। ট্রাম্পের শুল্কের ধাক্কায় দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা। ধ্বংসের মুখে রত্ন ও পোশাক ব্যবসা। উত্তর কোরিয়ার তীব্র আপত্তির মুখেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। গাজায় যুদ্ধবিরতি চেয়ে এবার ইসরায়েলের সড়ক অবরোধ করল খোদ ইসরায়েলি নাগরিকরাই। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও আটকে থাকা জিম্মিদের দ্রুত ফেরাতে ২৬ আগস্ট সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভটিতে জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরায়েলের সাধারণ জনগণও অংশ নেন। দেশজুড়ে সেই বিক্ষোভের আয়োজন করে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের একটি গ্রুপ, যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে নেতানিয়াহু সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। এটি প্রতিবাদের আরেকটি দিন যেন জিম্মিদের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধ শেষ করা এবং জিম্মি চুক্তি করাতে বাধ্য করার জন্য এটি আরেকটি দিন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান যেন তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং আটকে থাকা জিম্মিদের মুক্ত করতে ভূমিকা রাখেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট 2-তে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। সে সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশজুড়ে মহাসড়কগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। ইসরায়েল জুড়ে এই প্রতিবাদটি এমন এক সময় দেখা যাচ্ছে যখন গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা চলছে এবং পুরো গাজা শহর ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সরাসরি বিরোধও দেখা গেছে। বিক্ষোভ চলাকালীন সময়ে কিছু বিক্ষোভকারী রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের বিরুদ্ধে জিম্মি সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন। তাদের মতে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলে সরকার এমন একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে যার কোনো স্পষ্ট উদ্দেশ্যই নেই। আজ ইসরায়েলি জনগণ রাস্তায় নেমেছে যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে। এটি একটি প্রতিবাদের দিন। ইসরায়েলের জনগণ ইসরায়েলি সরকারকে চলমান রক্তপাত, দুর্যোগ এবং এই অঞ্চলের দুঃখ কষ্টের অবসান ঘটাতে আহ্বান জানাচ্ছে। এর আগে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন সাংবাদিক এবং ৪ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। যুক্তরাষ্ট্রের দেয়া অতিরিক্ত শুল্কের চাপে মাথায় হাত পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের। ২৭ আগস্ট থেকে ভারতের ওপর কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত ২৫% শুল্ক। সেই শুল্কের চাপে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎকণ্ঠা। তবে ব্যবসায়ীদের মনোবল চাঙ্গা রাখতে প্রায় ১০০ বর্ষ পুরনো স্বদেশি মন্ত্র আওড়াচ্ছে নয়াদিল্লি। ব্যবসায়ীদের স্থানীয় শিল্প ব্যবসার উপর বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। অতিরিক্ত শুল্কের কারণে বড় ধাক্কা লেগেছে পোশাক, রত্ন, জুতা ও চিংড়ির মতো শ্রমনির্ভর শিল্পগুলোতে, যা বিশ্ববাজারে ভারতের পণ্যের প্রতিযোগিতাকে কমিয়ে দিয়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে, ভারতের মোট রপ্তানির প্রায় ২/৩ ওপর প্রযোজ্য এই শুল্ক আরোপের মূল কারণ হল রাশিয়া থেকে ভারতের তেল কেনা, যা মার্কিন প্রশাসনের একটি অন্যায় টার্গেটিং। মূল সমস্যা হলো রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সবাই জানে যে চীনের চেয়ে ভারত অনেক কম তেল কেনে, আর আমেরিকা এবং তার মিত্ররাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে। তারপরও তারা ভারতকে টার্গেট করছে, এটা পুরোপুরি অন্যায়। ভারত সরকার অবশ্য এই সংকট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে। দেশীয় বাজারকে আরও শক্তিশালী করার পাশাপাশি তারা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো নতুন বাজারে প্রবেশের জন্য মুক্ত বাণিজ্য চুক্তির প্রক্রিয়া দ্রুত করছে। বিষয়গুলোর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অভ্যন্তরীণ সংস্কারের ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরাও। পণ্যের মান উন্নত করে এবং উৎপাদন খরচ কমিয়েই ভারত এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারবে বলে প্রত্যাশা তাদের।
আমাদের রপ্তানি ভারতীয় অর্থনীতির মাত্র 20%। আমাদের দেশীয় বাজার অনেক বড়, এটি 80% উৎপাদন শোষণ করে। এছাড়া ভারতীয় অর্থনীতি বছরে 6 থেকে 7% হারে বাড়ছে, যা এই ধাক্কাটা সামলে নিতে পারবে। আরেকটি উপায় হলো যেসব পণ্য আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছি না সেগুলোর জন্য নতুন দেশ খোঁজা। গাজাবাসীর জন্য রোজা রাখছেন বিশ্বের 50টি দেশের 150 জন আলেম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের কল্যাণ কামনা করে এবং ধর্মীয় চর্চার উদ্দেশ্যে রোজা রাখার ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার নামের একটি সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় 50টি দেশের 150 জন আলেম 28 আগস্ট একযোগে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি সাফেকের এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আলী আল কারদাঘির বরাত দিয়ে প্রতিবেদনটি জানায় 50টি দেশের 150 জন আলেম সম্মিলিতভাবে তুরস্কে একটি সম্মেলনে সমবেত হয়ে গাজাবাসীর জন্য রোজা রাখার এই সিদ্ধান্ত নেন। সংস্থাটির প্রেসিডেন্ট উল্লেখ করেন, গাজার মানুষকে ইচ্ছাকৃতভাবে অভুক্ত তৃষ্ণার্ত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাই রোজা রেখে গাজাবাসীর প্রতি সংহতি জানানোর উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেই সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরা হয়। উপস্থিত আলেম অবিলম্বে গাজার সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আহ্বান জানান। একই সঙ্গে তারা গাজায় পর্যাপ্ত খাদ্য, পানীয়, ঔষধ ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছানোর জন্য মানবিক করিডর পুরোপুরি খুলে দেওয়ার দাবিও তোলেন। এদিকে গাজায় তীব্র রূপ ধারণ করেছে মানবিক সংকট। উপত্যকাটিতে ক্ষুধার জ্বালায় আরো 10 জনের মৃত্যু হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। হামলায় রেহাই পাচ্ছেন না গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্যকর্মীরাও। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বারংবার বারণের পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সরকার। ইসরায়েলি বাহিনীর হামলায় মাটির সাথে মিশে গেছে গাজার বহু মসজিদ ও হাসপাতাল। এ নিয়ে আমেরিকার পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ খুব কমই শোনা গেছে। এমনকি বোমা মেরে হাসপাতালের রোগী কিংবা সাংবাদিক হত্যা নিয়মিত ঘটনা হলেও মানবতার বুলি আওড়ানো আমেরিকা টু শব্দ করেনি। তবে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় পুড়ে যাওয়া একটি গির্জা পরিদর্শন করেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং জেফ মার্কলে। 26 আগস্ট মঙ্গলবার পশ্চিম তীরের তাইবেহ শহরে অবস্থিত সেন্ট জর্জ চার্চ পরিদর্শনে যান তারা। গত জুলাই মাসে এই চার্চটি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছিল। এই ঘটনার নিন্দা জানিয়ে দুই সিনেটর বলেন, ফিলিস্তিনি জনগণের উপর পশ্চিম তীরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতানিয়াহু সরকার এই হামলাগুলোকে চলতে দিয়ে দোষী হিসেবে কাজ করছে। আমরা এখানে এসেছি কারণ আমরা গাজা যুদ্ধ সহ এই অঞ্চলের সত্যিকারের ভয়াবহ পরিস্থিতির উপর মনোযোগ দিতে চাই। আমাদের গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তবে আমাদের পশ্চিম তীরে এই অব্যাহত বসতি স্থাপনকারী সহিংসতারও অবসান ঘটাতে হবে। গত মাসে খ্রিস্টান নেতারা অভিযোগ করেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে। রোমান ক্যাথলিক চার্চের প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাবালা দাবি করেন, এই সহিংসতার ভয়ে খ্রিস্টানরা পশ্চিম তীর ছেড়ে চলে যাচ্ছেন। সেন্ট জর্জ চার্চটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি ঐতিহাসিক স্থানও। তাইবেহ শহরটি বাইবেলে ইফ্রেম নামে পরিচিত। মার্কিন সিনেটর জেফ মার্কেলি দাবি করেন, গাজার মানুষের অনাহার অগ্রহণযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের খুব ঘনিষ্ঠ মিত্র। প্রচুর অর্থনৈতিক এবং সামরিক সহায়তা পায় ইসরায়েল। তাই আমাদের দায়িত্ব এটা বলা যে গাজার মানুষের অনাহার অগ্রহণযোগ্য এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য এবং এই বিষয়গুলিকে জোরালোভাবে মোকাবেলা করা দরকার। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে 2023 সালের শেষের দিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। পশ্চিম তীর এবং জেরুজালেমে প্রায় 50,000 খ্রিস্টান ফিলিস্তিনি বাস করেন। এ অঞ্চলে খ্রিস্টানদের জন্য অনেক পবিত্র স্থান আছে, যার মধ্যে বেথলেহেম অন্যতম, যেখানে বিশ্বাসীরা মনে করেন যিশু জন্মগ্রহণ করেছিলেন। প্রায় 7 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাস করছেন এবং ফিলিস্তিনিরা প্রায় 27 লক্ষ। এই অঞ্চলগুলোতে ইসরায়েল 1967 সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে দখল করেছিল এবং ফিলিস্তিনিরা এটিকে তাদের ভবিষ্যতের রাষ্ট্রের অংশ হিসেবে দেখে।
সাম্প্রতিক সময় পশ্চিম তীরের খ্রিস্টান জনসংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে খ্রিস্টানরা মোট জনসংখ্যার প্রায় ১০% ছিল, যা এখন প্রায় ২% নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে সংঘাত, অর্থনৈতিক চাপ এবং জীবনযাত্রার মান হ্রাসকে দায়ী করা হয়। দক্ষিণ কোরিয়ার ইয়াজু এলাকায় ২৭ অগস্ট বুধবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সেনারা যৌথভাবে ওয়েট গ্যাপ ক্রসিং এক্সারসাইজ বা নদী পারাপার মহড়া চালায়। এর লক্ষ্য ছিল দুই দেশের সেনাদের নদী অতিক্রম করার সক্ষমতা বাড়ানো। ২৫ আগস্ট শুরু হওয়া ৩ দিন ব্যাপী এই অনুশীলনে প্রায় ৩০০ মার্কিন সৈন্য এবং দক্ষিণ কোরিয়ান সৈন্য অংশ নেয়। সেনারা যৌথভাবে একটি ৯১৯ ফুট ভাসমান সেতু স্থাপন করেন বলে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর এক বিবৃতিতে জানা যায়। এই মহড়া উলচি ফ্রিডম শিল্ড নামক ১১ দিনব্যাপী বার্ষিক যৌথ সামরিক অনুশীলনের অংশ, যেটি শুরু হয়েছিল ১৮ আগস্ট। মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শন এম কুকের দাবি, দক্ষিণ কোরিয়ার কাছে তারা কৃতজ্ঞ। আজকের এই প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার জোট ও সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। নদী পারাপার বিশ্বে অন্যতম জটিল প্রকৌশল মিশন। আমরা দক্ষিণ কোরিয়ার ১১২তম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। তাদের সক্ষমতা ও অংশীদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ। অন্যদিকে কিম জং উনের উত্তর কোরিয়া দাবি করে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করে যে ওয়াশিংটন কোরীয় উপদ্বীপ দখল করতে চায় এবং এ অঞ্চলের শত্রু দেশগুলোকেই তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পার্ক সাং উর্ন বলেন, দুদেশের সেনাদেরই নদী পারাপারের সক্ষমতার উন্নতি হয়েছে। প্রথম যৌথ রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে আমরা দুই দেশের নদী পারাপারের সক্ষমতা ও যৌথ কমান্ড নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করতে পেরেছি। আমরা আত্মবিশ্বাসী উভয় দেশের সেনারা একসঙ্গে সফলভাবে নদী পারাপার অভিযান সম্পন্ন করতে পারবে। একসময় নারকেল চাষের জন্য বিখ্যাত ছিল নাইজেরিয়ার লাগোস শহরের উপকূলীয় গ্রাম আপাকিন, যা আজ সমুদ্রের আগ্রাসনে বিলীন হওয়ার পথে। গত জুনে এক ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাস এই গ্রামের প্রায় ৩,০০০ মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিয়েছে। মাছ ধরার নৌকা, জাল, এমনকি পূর্বপুরুষদের কবরস্থানও ভেসে গেছে সমুদ্রের অতলে। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই প্রাচীন জনপদটি ধীরে ধীরে তার অস্তিত্ব হারাচ্ছে। গ্রামের প্রধান আবিম্বোলা ইয়োউন জানান, কমনওয়েলথ নেতাদের সাহায্যে প্রতিশ্রুতি সত্ত্বেও সমুদ্রের ক্রমবর্ধমান জলোচ্ছ্বাস তাদের অসহায় করে তুলেছে। তিনি আশঙ্কা করছেন তাদের পৈতৃক ভিটা খুব শীঘ্রই সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা এই এলাকা থেকে ২০টি কবর খুঁড়ে ফেলেছি। আমরা এখনো পুনরায় দাফনের জন্য কোনো জায়গা খুঁজে পাইনি। এই কবরগুলো আমাদের পূর্বপুরুষদের। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখান থেকে একসময় আমার বাবার বাড়ি দেখা যেত, কিন্তু এখন শুধু অথই সমুদ্র। আফ্রিকান আর্থ সায়েন্সেস জার্নালের ২০২২ সালের একটি প্রতিবেদন অনুযায়ী গত ৫ দশকে লাগোসের প্রায় ৮০% উপকূলরেখা বিলীন হয়ে গেছে। এই গবেষণায় বলা হয়, বেনিন উপসাগরে গভীর সমুদ্র বন্দরগুলোই এই ভাঙনের প্রধান কারণ। লাগোসে সমুদ্রের জলোচ্ছ্বাসের শিকার হওয়া ১ ডজনেরও বেশি উপকূলীয় জনপদ রয়েছে, কিন্তু আপাকিনের বাসিন্দারা বলছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম। লাগোস রাজ্য সরকার বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দীর্ঘমেয়াদী জলবায়ু ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় হুমকি। তবে পরিবেশবিদ ফিলিপ জ্যাকপট যুক্তি দেন যে বিশেষ ডাঙ্গোটে তেল শোধনাগার এবং গভীর সমুদ্র বন্দরগুলোর মতো সরকারি প্রকল্পগুলো উপকূলীয় জনপদগুলোর জন্য সমানভাবে ক্ষতিকর। অনেক ড্রেজিং হচ্ছে, যা সমুদ্রের পানিকে জনপদগুলোর দিকে ঠেলে দিচ্ছে, আর সমুদ্র যেন জনপদগুলোকে গিলে ফেলছে। এই সমস্যার সমাধান সহজ নয়। কমনওয়েলথ দেশগুলো সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তা এখনও কার্যকর হয়নি। স্থানীয়দের আশঙ্কা, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তাদের পূর্বপুরুষদের ভিটা, ঐতিহ্য এবং জীবনধারা চিরতরে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। এটি কেবল নাইজেরিয়ার সমস্যা নয়, এটি বিশ্বের অনেক উপকূলীয় অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা, যেখানে জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত উন্নয়ন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে।